সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্করভাবে জবাব দিতে শুরু করেছে ইরান। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। ইতিমধ্যে ইরান ঘোষণা করেছে ইরানের যা যা লাগে তাই দিবে রাশিয়া। এদিকে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। অন্য দুটি ঘাঁটি থেকে পালানো শুরু করেছে মার্কিন সেনারা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান। আরো জানিয়ে দিব ইয়েমেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান। গাজা সিটি থেকে ফিলিস্তিনদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি কোনটি হলো না এমন বৈঠকের অর্থ কি। এবার গাজা দখল নয়, হামাস থেকে মুক্ত করা হবে নেতানিয়াহুর ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ইরানের পাশে যুদ্ধে নেমেছে রাশিয়া, চীন এবং কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ফিলিস্তিন ইরাক যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। তেহরানের শীর্ষ ও প্রভাবশালী রাজনৈতিক মহসেনে যায় এই প্রস্তাব তুলে ধরেছেন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে একটি যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে। তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি। রেজাই বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন আনতে পারে। ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে। এতে সৌদি আরব প্রতিদ্বন্দ্বিতায় পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে। এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব বন্দর নগরী হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত 5 জন নিহত, বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে ঘর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে, একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের তেল আবিব দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আল জাজিরা। ইয়েমেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ স্থানের সময় রোববার জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানায় দক্ষিণে ইরান সমর্থিত হুতিদের ব্যাপক একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলতে জানা যায় হাজিজো পাওয়ার স্টেশন এই হামলা লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী ইয়েমেনে গভীর একটি জ্বালানি অবকাঠামো হামলা চালিয়েছে যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল। বিবৃতিতে সন্তুষ্টিবার কোন স্থাপনা লক্ষ্য বস্তু ছিল তা উল্লেখ করা হয়নি। হুতিদের আল মাইশা টিভি একটি সিভিল ডিফেন্সের সূত্রে বরাতে জানিয়েছে সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র ফাস্ট টুডে। সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের জেদ্দা একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থান রকেট ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো ডিপোতে আগুন ধরে যায়। বিশাল এলাকা জুড়ে আগুন লেলিহান শিখা আর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার দায় স্বীকার করেছে আল জাজিরা। খবরে বলা হয় 25 মার্চ শুক্রবার স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে জেদ্দায় বুরাইতি এলাকা সৌদি আরামকো ডিপোতে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই জেদ্দা শহরের 27 মার্চ রবিবার থেকে ফর্মুলা 1 রেস শুরু কথা রয়েছে। এই আয়োজন শুরুর 2 দিন আগে ভয়াবহ এই হামলার শিকার হলো শহরটি। এদিকে সৌদি আরবের তেল স্থাপনা হুতিদের হামলা এটি প্রথম নয়, তবে এই ইয়েমেন এই বিদ্রোহীদের হামলার দেশটির তেল শিল্পকে নাজুক অবস্থায় পড়তে হয়েছিল।
হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, পবিত্র রমজান মাসের আগে ইয়েমেনবাসীর জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ত্রাণ সংগ্রহের দিকে মনোযোগী হওয়া উচিত। অথচ সেই সময়টি হুতিরা তাদের ধ্বংসাত্মক আচরণ, বেসামরিক অবকাঠামোর উপর বেপরোয়া সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে। সূত্র আল জাজিরা। সামরিক বাহিনীর নতুন ইউনিট ঘোষণা দিল পাকিস্তান। আর্মি রকেট ফোর্সের নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিভিন্ন ধরনের রকেট, হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং। গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই ভারতের ভূখণ্ডে পাথর মিসাইল হামলার দাবি করে পাকিস্তান। এর জেরে আর্মি রকেট ফোর্স গঠন ঘোষণা দিল ইসলামাবাদ। চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন করে সংযোগ পাকিস্তান সামরিক বাহিনীতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ছিল। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী বিরাট ভূমিকা রাখে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আর্মি পাকিস্তান আর্মি রকেট ফোর্স গঠন ঘোষণা করছে। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনী এই ইউনিট পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মাইলফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের আদলে তৈরি করা হয় এই সামরিক বাহিনীর ইউনিট, যাদের কাজ হবে ব্যালিস্টিক হাইপারসোনিক ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা, যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। সূত্র এমএইচআর। এবার গাজা সিটি থেকে ফিলিস্তিনদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে গাজা সিটি থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন উপত্যকাটি বৃহত্তর নগর কেন্দ্র সহ গাজা শহর নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণ ঘোষণা দেয় কয়েকদিন পরে এই ঘোষণা এলো খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অভিচাই আদায় শনিবার এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কারিম আবু সালেহ বা কেরিম সলহ ক্রসিং দিয়ে বাসিন্দাদের তাঁবু অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করবে। জাতিসংঘ এই পরিকল্পনা মানবিক সহায়তা প্রদানে তাদের ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলে ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কোন সময়ের মধ্যে আসাই বিবৃতি বলা হয়, সেনাবাহিনীকে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি ভাঙার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে, যার একটি উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে আরো আল মাওয়াশিতে দেখানো হয়। যুদ্ধবিরতি চুক্তি কোনটি হলো না, এমন বৈঠকের অর্থ কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার বৈঠকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে এই দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ সংবাদ সম্মেলন করেন, কিন্তু সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। বৈঠক শুরুর আগে কয়েকটি বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা, যেমন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, অঞ্চল বিনিময় কিংবা এসব সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা হবে। কিন্তু বৈঠক শেষে এগুলো নিয়ে দুই নেতার কেউ স্পষ্ট কিছু বলেননি। তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রের দিকে থেকে এমন বৈঠকের অর্থ কি? ট্রাম্পের চুক্তিবাজ খ্যাতিতে আঘাত। যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দোষারোপ নো ডিল আনটিল দেয়ার এ ডিল এর অর্থ দ্বারাই যতই আলোচনা হোক না কেন, একটি লিখিত অঙ্গীকার না হলে সেটিকে চুক্তি বলা যায় না। ট্রাম্প মূলত এভাবে কথা একটু ঘুরিয়ে স্বীকার করেছেন, কয়েক ঘন্টা আলোচনার পর কোনো সমঝোতা হয়নি, কোনো যুদ্ধবিরতি নয়, উল্লেখ করবার মতো কিছুই নেই। প্রেসিডেন্ট বলেছেন তিনি এবং ভ্লাদিমির পুতিন কিছু দারুণ অগ্রগতি করেছেন, কিন্তু সেটি কি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি। পর্যাপ্ত তথ্য না দেওয়ায় অর্থ হলো ট্রাম্প চান মানুষ এ নিয়ে ধারণা করে নানামুখী আলোচনা করুক। ট্রাম্প শুধু একটি বাক্যে ইঙ্গিত দিয়েছেন, তা হলো আমরা সেটা অর্জন করতে পারিনি। এই কথা বলেই ট্রাম্প সাংবাদিকদের সামনে থেকে চলে যান। সূত্র ফাস্ট টুডে। গাজা দখল নয়, হামাসের থেকে মুক্ত করা হবে নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে তিনি গাজা সিটি দখল করতে চান না, বরং হামাসের হাত থেকে গাজা সিটিকে মুক্ত করতে চান। গাজা সিটিতে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে, বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। এর পরিপ্রেক্ষিতে রোববার সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ শেষ করতে 5টি নীতি তুলে ধরেছেন নেতানিয়াহু। এগুলো হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকায় সামরিকীকরণ বন্ধ, উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা এবং বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকা নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নেতানিয়াহু। বলেন, গাজা নিরস্ত্র হবে, ইসরায়েলের হাতে সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব থাকবে। ভবিষ্যতে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে গাজা ইসরায়েলি সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। গাজায় এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে যা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইবে। সূত্র পাস টুডে। এবার যুদ্ধে ইরানের পাশে রাশিয়া এবং চীন, কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরমবন্ধু সেটিতে বারবার প্রমাণ করে দিয়েছেন। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান করেছে তারা। ইসরায়েলের হামলায় মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইলো মিশুস্তিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ইরানে হামলার পিছনে পরোক্ষ সাহায্য ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্রের যে কলকাঠি নাড়ছে, সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা।